কিন্তু সেদিকে খেয়াল নেই রাতের। হনহন করে বেরিয়ে গেল সে। কি এমন ঘটনা ঘটল যার দরুন রাত এভাবে বেরিয়ে গেল? নাজরাত কফির মগগুলো হাতে নিয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমে সোফায় বসে ল্যাপটপ ইউজ করছে রূপক। নাজরাতকে দেখতে পেয়ে জিজ্ঞাসা চোখে তাকিয়ে বলল, এই অবেলায় তোর বর কোথায় ছুটলো বনু? নাজরাত অস্ফুট গলায় বলল, আমি জানি না ভাইয়া, তবে নিশ্চয়ই কোনো জরুরি কাজ পড়ে গিয়েছে। হাতের কাপগুলো কিচেনে রেখে এসে ভাইয়ের পাশে বসে বলল, আচ্ছা ভাইয়া, তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে? রূপক ল্যাপটপে চোখ রেখে নির্বিকার মুখে বলল, হওয়ার দিয়ে প্রশ্ন কেন? এমনিতেই, তবে না থাকলে মেয়ে দেখতাম আর কি। নদীর পাশে দাঁড়িয়ে রূপকথার জন্য অপেক্ষা করছে রাত। রাগে মেজাজ খিটখিটে হয়ে আছে তার। মিনিট দুয়েক না পেরোতেই আবারও রূপকথার ফোনে কল করে। এই নিয়ে কত শতবার কল করেছে তার কোনো ইয়ত্তা নেই। ফোন কর্ণধারে ধরতেই পেছন থেকে ডাক দিল রূপকথা। রাত কিছুটা এগিয়ে চাপার আগের গনগনে গলায় বলল, তুমি কি এতদিন নাটক করেছো আমার সাথে? সত্যি করে বলো, কে? রূপকথা চটজলদি রাতের হাত ধরে বলল, বেব, কি হয়েছে? তুমি না বললে আমি কিভাবে বুঝবো, বলো। রাত ফোন ঘেটে কিছু একটা বের করে রূপকথার সামনে ধরে বলল, কি এটা? তোমার দ্বিতীয় আইডি আছে, বলনি কেন এতদিন? রূপকথা ফোনের দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে কিছুটা তোতলাতে বলল, ওহ, এই ব্যাপার। আসলে কি জানো তো, আমি আমার পার্সোনাল আইডিতে রিলেটিভ ছাড়া অন্য কাউকে অ্যাড করি না। ওটা তো আমার ফ্যান ফলোয়ারদের জন্য দ্বিতীয় আইডি খোলা হয়েছিল। তো নতুন বই আসতে চলছে, এখন যদি ফ্যান ফলোয়ারদের নিয়ে আলাদা আড্ডা না দিই তাহলে আমার বইয়ের প্রচার কী করে হবে বলো? তাই এটাই করা। তাহলে এখানে কেন বললে আমার একটা আইডি? আমার নামে অন্য আইডি দেখলে বুঝবেন ফেক আইডি। আশ্চর্য বিষয়, এই শীতের মৌসুমেও রূপকথার কপালে বিন্দু বিন্দু ঘাম বের হয়, যা ওড়না দিয়ে মুছে নেয় রূপকথা। তারপর শুকনো ঠোঁট জিভ দিয়ে চেটে বলল, আমি আমার পার্সোনাল আইডি হাইড রাখতে এই কথা বলেছি রাত, আর তুমি কিনা এভাবে আমাকে সন্দেহ করছো? তুমি আর আমাকে আগের মতো করে ভালোবাসো না রাত। আমি বুঝতে পারছি তুমি তোমার স্ত্রীর প্রেমে পড়ে গেছো। তারপর ওড়না মুখে চাপা দিয়ে দৌড়ে বেঞ্চে বসে রূপকথা। রাত নিজের কাছে নিজেকে কেমন পাকুল লাগছে। চুলগুলো কেমন এলোমেলো হয়ে গেছে। তাড়াহুড়ো করে শীতের পোশাকও নিয়ে আসেনি। এখন শীত অনুভব হচ্ছে। তবে সেসব তোয়াক্কা না করে রূপকথার কান্না থামাতে গেল সে। তখন নাজরাতের বাসায় দোলনায় বসে ফোন স্ক্রল করতে করতে নিউজ ফিডে রূপকথা পেজের পোস্ট দেখতে পায় রাত। পোস্টটি 52 মিনিট আগে করা হয়েছে। পোস্টটি এমন ছিল, সতর্কমূলক পোস্ট। আমার নামে অনেক ফেক আইডি খোলা হয়েছে। ফেক লোকজনদের ফাঁদে পা দেবেন না। আমার আইডির লিঙ্ক নিচে দেওয়া হলো। এটা ছাড়া আর কোনো আইডি নেই আমার। রূপকথা। জানলার ধারে আড়ষ্টভাবে বসে আছে নাজরাত। মাগরিবের সালাত আদায় করে বসেছে এখানে। প্রায় 2 ঘন্টা হতে চলল, কিন্তু রাতের আসার কোনো খবর নেই। সাজেদা চৌধুরী তারা আসরের পরপর রওনা হয়ে চলে গেছেন। সাজ্জাদ হোসেনের ইচ্ছেতে রাত আর নাজরাত রয়ে গেছে এ বাসায়। কথা হয়েছে তারা কিছুদিন এই বাসায় থাকবে। কিন্তু রাত কোথায় গেল তার প্রতীক্ষাতেই বসে আছে নাজরাত। খাবার খাওয়ার জন্য সাজ্জাদ হোসেন নিজে এসে নাজরাতকে খেতে যেতে বললেন। নাজরাত মৃদু স্বরে বলল, তোমার জামাই আসলে একসাথে খাবো বাবা, তুমি বরং ভাইয়াকে নিয়ে খেয়ে নাও। তখন রূপকও আসলো। ঠিক আছে, তাহলে আমরাও অপেক্ষা করি। তারপর 3 জন মিলে আরও ঘণ্টাখানেক অপেক্ষা করেও ফলাফল শূন্য পেল। বাবার ভাইয়ের জোড়াজোড়িতে শেষে না খেয়ে পারল না নাজরাত। তারপর একসময় অপেক্ষা করতে করতে নিচে ড্রয়িং রুমে সোফাতেই ঘুমিয়ে পড়ল। রাত রূপকথার সাথে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে নিজের বাসায় ফেরে। সাজেদা চৌধুরী নিজের রুমে ছিলেন বলে দেখতে পায়নি। রাহা দেখতে পায়। ভাঙা গলায় বলে, ভাইয়া তোমার তো ও বাড়ি থাকার কথা ছিল, চলে এসেছো যে? রাত হাঁটা থামিয়ে দেয়। রূপকথার সাথে দেখা করতে এসেছে। ভাবি মনিকে বলেছিলে? উনি তো দুশ্চিন্তা করবেন। রাত সহমত ভ্রুকুচকে বলল, ওই মেয়েটা তোর ভাবি মনে হলো কবে থেকে? রাহা খানিকটা অপ্রস্তুত হলো, কিন্তু রাত জিজ্ঞাসা চোখে তাকিয়ে রইল। রাহা মৃদুস্বরে বলল, এমনি বলে ফেলেছি, আচ্ছা তুমি রুমে যাও। রাহা রুমে চলে গেল। রাত খানিকক্ষণ নির্নিমেষ চোখে চেয়ে থেকে নিজের রুমের দিকে পা বাড়ালো। রোজকার মতো রাতের শেষ তৃতীয়াংশে ঘুম ভেঙে গেল নাজরাতের। উঠে বসে সে চারিদিকে এক পলক তাকিয়ে গা কেমন শিহরিত হয়ে উঠল।
বিরাট বড় জায়গা দখল করে ড্রয়িং রুমটা করা হয়েছে। বিভিন্ন ডিজাইনারের ফার্নিচারে ভরপুর, কিন্তু জনশূন্য হয়ে আছে এই মুহূর্তে। তাই একটু ভয় ভয় লাগলো নাজরাতের। বুঝলো রাত আসেনি। মন খারাপ করে উপরে নিজের রুমে এসে বাথরুম থেকে উঁচু করে নামাজে দাঁড়ায় সে। সকালে নাস্তা করছে, তখন আননোন নাম্বার থেকে কল আসে। প্রথমে ইগনোর করলেও পরে রিসিভ করে নাজরাত। কথা শুনে বুঝতে পারে রাহা কল করেছে। বেশ অবাক হয় নাজরাত। ওপাশে থেকে রাহা বলছে নাজরাতের সাথে কথা বলতে চায় সে। নাজরাত বাসায় আসতে বললে নিষেধ করে, রেস্তোরাঁয় দেখা করতে বলে। নাজরাত খাওয়া বাদ দিয়ে ভাবুক ভঙ্গিতে বসে থাকে। কী কথা বলতে চায় রাহা, এই ভেবে সমরেশ মজুমদারের সাতকাহন বইটা পড়তে পড়তে কখন পৌঁছে যায় টের পায়নি নাজরাত। ড্রাইভার মতিন বললেন, আপা বনি, আমরা এসে গেছি। নাজরাত জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো সত্যিই চলে এসেছে। বই পড়তে পড়তে কখন পৌঁছে গেছে জানা নেই তার। বইও একটা নেশার বস্তু, যদি সেরকমভাবে মন দিয়ে পড়া হয়। তাছাড়া সাতকাহন উপন্যাসের প্রধান চরিত্র দীপাবলি, কোনো কিছুতে হার না মেনে চলা এক অসাধারণ নারী, যার একটি নামের ভেতর লুকিয়ে আছে এক সম্পূর্ণ বাধাবিহীন সত্তা। অল্প বয়সে বিয়ে হয়ে বিধবা হয়ে যাওয়া এই মেয়েটিকে সব সময় থাকতে হয়েছে এক অদ্ভুত গণ্ডির ভেতরে। সেই গণ্ডি সমাজের তৈরি, যে সমাজ তৈরিই হয়েছে আমাদের মতো মানুষদের নিয়ে। অল্প বয়সে বিধবা মেয়েটি জীবনের পথ চলা তবু থামায়নি। অসাধারণ একটি বই পড়লে এমনিতেই নেশা ধরে যায়। যতক্ষণ পর্যন্ত শেষটা জানা না হয় ততক্ষণ পর্যন্ত মন শান্ত হয় না। নাজরাত না চাইতেও বইটা বন্ধ করে সিটের ওপর রেখে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। মতিনকে বলল, ভাইয়া যাওয়ার সময় কল করে আপনাকে ডেকে নেব আমি। আচ্ছা ঠিক আছে। মতিন ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বললেন। তারপর নাজরাত রেস্তোরাঁয় ঢুকে গেলে মতিন গাড়ি নিয়ে চলে গেলেন। নাজরাত এদিক ওদিক তাকিয়ে দক্ষিণ পাশের এক কোণায় বসে থাকতে দেখে রাহাকে। তারপর এগিয়ে যায় সেদিকে। রেস্তোরাঁর পরিবেশটা ভীষণ সুন্দর, ছোট ছোট সবুজ গাছে পরিপূর্ণ। শীতের মৌসুমে খোলা আকাশের নিচে সূর্যের রৌদ্র স্নান মন্দ নয়। নাজরাত কাছে যেতে রাহাকে সালাম দিল। রাহা সালামের জবাব দিয়ে বলল, কেমন আছো ভাবিমণি? ভাবিমণি সম্বোধনটা ভীষণ মধুর শোনালো নাজরাতের কাছে। সাথে মনটা আনন্দে ভরে গেল। মিষ্টি হাসি ফুটিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি এবং বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দাঁড়িয়ে কেন, বসো। নাজরাত মাথা নাড়িয়ে বলল, তুমিও বসো। আচ্ছা, আমরা বোধহয় সেম বেস, তাই না? রাহা খানিকটা হেসে বলল, কোন কলেজ তোমার? সরি, আমি বোধহয় বেশি প্রশ্ন করে ফেলছি। কোনো ব্যাপার নয়, আসলে আমাদের সম্পর্কটা ভঙ্গুর, তাই এখনো পর্যন্ত একে অপরের সম্পর্কে চেনা জানা হয়ে ওঠেনি। তারপর রাহা তার কলেজের নাম বললে নাজরাত বলল, এই কলেজে আমার ভাইও পড়াশোনা করেছে। আমার ইচ্ছে ছিল, কিন্তু ততদিনে ভাইয়া গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে, তাই আর ভর্তি হওয়া হয়নি। রাহা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আচ্ছা। আচ্ছা, কী খাবে বলো? আমি তোমাকে ডেকেছি, তাই আমি কিন্তু বিল পে করব। আচ্ছা বাবা, ঠিক আছে। দুজনের পছন্দ মতো কফি প্যানকেক অর্ডার করে। খাবার আস্তে আস্তে রাহা হতাশ গলায় বলল, তোমাকে আমার সম্পর্কে কিছু জানাতে চাই, সেজন্যই ডাকা। নাজরাত খানিকক্ষণ চুপ করে বসে থেকে বলল, বলো। রাহা নির্বিকার মুখে বলতে শুরু করে, তখন সদ্য কলেজে ভর্তি হই আমি। বন্ধুদের সাথে আড্ডা মাস্তিতে বেশ ফুরফুরে জীবন পার করছি। কলেজের এক বড় ভাইকে প্রায় কলেজ ক্যাম্পাসে তার বন্ধুদের সাথে আড্ডা দিতে দেখা যেত। শুনেছি তিনি সদ্য অনার্স ফাইনাল এক্সাম দিয়েছেন। তাছাড়া টিচারদের মুখে তার প্রশংসা শুনতাম। সবাই তাকে এক নামে চিনত, তার কারণ তিনি ছাত্রলীগের নেতা। তবে খুব সৎ এবং ব্যক্তিত্ববান ব্যক্তি ছিলেন, যার দরুন আমি দিন দিন দুর্বল হয়ে পড়ি সেই ছেলেটার প্রতি। এতটুকু বলে রাহা থামে। নাজরাত অধৈর্য হয়ে পড়ে, হাঁসফাঁস করে বলল, তারপর কি হয়েছিল? এরকম করে অনেক দিন কেটে যায়। আমার বন্ধুরা জানতে পারে এই ব্যাপারে। তারা প্রতিনিয়ত বলতে থাকে আমি যেন সেই যুবকটিকে প্রপোজ করি, কিন্তু আমার ভীষণ আনইজি ফিল হয়। মেয়ে হয়ে কিভাবে কি? আমাদের সমাজে মেয়েরা যখন কোনো ছেলেকে পাগলের মতো পছন্দ করে, ভালোবাসে, তখন তাকে বলা হয় ছ্যাচরামি। আর কোনো ছেলে যখন কোনো মেয়েকে পছন্দ করে, তখন তাকে বলা হয় পাগলাম ও ভালোবাসা, ইত্যাদি ইত্যাদি। এই ভয়ে সাহস হয়ে ওঠেনি। নাজরাত মন খারাপ করে বলল, তাহলে কি আর বলা হয়নি? হয়েছে,
নাসরাত উৎফুল্ল হয়ে বলল, তবে কি হয়েছিল? ওয়েটার তাদের মেনু অনুযায়ী খাবার নিয়ে এলো। তখন রাহা সেই সব কথা বাদ দিয়ে বলল, কফি ঠান্ডা হয়ে যাবে, শুরু হয়ে যাক। তারপর দুজনের মাঝে নীরবতা চলে। কফি শেষ করে রাহা আবারও বলতে শুরু করে, কলেজে পা রেখে যে জায়গাটায় যুবকটিকে দেখা যেত বন্ধুদের সাথে আড্ডা দিতে, আজকে আর দেখতে পেলাম না। দিনটা আমার মন মরা হয়ে কাটলো। আমার বন্ধুরা বুঝতে পেরে অনেক হাসি ঠাট্টা করলো, কিন্তু সেখানে আমি কোনো তোয়াক্কা করলাম না। যুবকটির কথাই ভাবছিলাম। এমনি করে দ্বিতীয় দিনও কলেজে তাকে দেখতে পেলাম না। খুব কষ্ট হয় আমার, ভিতরটা ভেঙে চুরমার হয়ে যায়। শুধু কাউকে দেখাতে পারি না, মনের মাঝে খারাপ আশঙ্কা জেঁকে বসে। মনে হয় তার কোনো বিপদ আপদ হলো না তো, এরকম ভেবে আরো মুষড়ে পড়ি আমি। এমনি করে 9 দিন পার হয়। 10 দিনের বেলা কাঁপা কাঁপা পায়ে হেঁটে কলেজে পা রাখি। ভাবি আজকেও হয়তো তার দেখা পাবো না আমি, কিন্তু আমি ভুল ছিলাম। কলেজে ঢুকে ক্যাম্পাস পেরিয়ে দূরে একটা বড় গাছের দিকে নজর পড়তেই আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়ি। কেননা ওই গাছের বড় বড় শিকড়ে আমার সুদর্শন যুবক আর তার বন্ধুরা বসে আছে। দিক বেদিক বিবেচনা না করে জ্ঞান হারিয়ে ফেলি আমি। দৌড়ে সেখানে উপস্থিত হই। আমাকে দেখতে পেয়ে সকলের চক্ষু কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এমনি করে তাকিয়ে আছে সবাই, কিন্তু আশ্চর্য বিষয় সেই যুবকটির চাহনি স্নিগ্ধ গভীর এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আমি জ্ঞান শূন্য হয়ে ফোপাতে ফোপাতে বললাম, কোথায় ছিলেন আপনি এতদিন? সবাই বসা থেকে দাঁড়িয়ে পড়ে। ছেলেটি আমার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বললেন, ভালোবাসা আমায়? আমি স্বপ্নাচ্ছন্নের মতো গলায় বললাম, খুব বাসি। যুবক ছেলেটি ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে তার চঞ্চল চোখ এদিক ওদিক চেয়ে বললেন, চলো বিয়ে করব। এই 3টা শব্দ আমাকে নাড়িয়ে তুলল। আমি এখনো নাবালিকা, বিয়ের বয়স হয়নি, তাই এইটুকু সময় বিয়ের ব্যাপারটা নিতে পারলাম না। আমি অস্ফুট স্বরে বললাম, এখনই আমি বিয়ে করতে চাই না। আমার এই কথায় কোনো ভাবান্তর বোঝা গেল না তার মাঝে, তবে বাঁকা হেসে মাথা দুলিয়ে শেষবারের মতো বললেন, আল্লাহ হাফেজ। নাসরাত হতাশ গলায় বলল, এখানেই সব কিছু শেষ হয়ে গিয়েছিল? রাহা দীর্ঘশ্বাস ফেলে বলল, এর কিছুদিন পরে জানতে পেরেছিলাম যুবকটি প্রবাসে চলে গিয়েছে। সেখানে পড়াশোনার পাশাপাশি কিছু করে প্রতিষ্ঠিত হবেন, এটাই তার ইচ্ছে। সব কিছু শুনেই নাসরাত থম মেরে বসে রইল। প্রথম থেকে সবটা আবারও ভাবল। ধীর স্থির স্বরে বলল, তোমার ভাইয়া গতকাল বাসায় ফিরছিল, একটু দুশ্চিন্তে ছিলাম আমি। কল করার সাহস হয়ে ওঠেনি আমার। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে রাহা বলল, আমাকে তুমি মাফ করে দাও ভাবিমণি। নাসরাত আশ্চর্য চাহনিতে বলল, কিন্তু কিসের জন্য? তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি আমি, বিশ্বাস করো। সব কিছু করেছি দুটো ভালোবাসার মানুষের জন্য। আমি চেয়েছিলাম আমার মতো যেন ভাইয়া কষ্ট না পায়, ভাইয়া যেন তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেতে পারে, সেজন্যই মিথ্যে বলেছি। এতটুকু বলে কান্নায় ভেঙে পড়ে রাহা। নাসরাতের চোখেও পানি। নাসরাত দীর্ঘশ্বাস ফেলে বলে, সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি আমি, তাই এগুলো নিয়ে আফসোস করতে চাই না। তুমিও করো না, আল্লাহ তাআলা যা ভালো মনে করেন তাই হবে। রাহা বুঝতে পারল নাসরাতের মতো মেয়ে হয় না। আজকাল এত ভালো কেউ কি করে হয়? সেই যুবকটির নাম? তুমি যাকে ভাবছো তিনি রূপক হোসাইন। এতটুকু বলে ব্যস্ত পায়ে হেঁটে সামনের দিকে এগিয়ে রিকশায় উঠে চলে গেল রাহা। নাসরাত খানিকক্ষণ সেখানে ঠায় দাঁড়িয়ে রইল গাড়ি না আসা পর্যন্ত। যখন মতিন মিয়া গাড়ি নিয়ে এলেন তখন নাসরাত গাড়িতে বসে পুনরায় সাতকাহন বইটা হাতে নেয় পড়ার জন্য। 2 লাইন পড়ে মনোযোগী হতে পারল না। বারবার রাহার বলা কথাগুলো ভাবাচ্ছে তাকে। একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ। সেদিন রূপক হুট করে বিয়ের প্রস্তাব কেন দিল? এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। নাসরাত এবার অনার্স 2য় বর্ষের ছাত্রী। বহুদিন পর কলেজে আসলো। ক্লাসে সকালে তাকে পেয়ে ঘিরে বসে, নতুন কিছুর জন্য শুভকামনা জানাচ্ছে। শোভা ক্যান্টিনের এক কোণায় বসে রাগে ফুঁসছে। নাসরাত এদিক ওদিক তাকিয়ে দেখল শোভা বহু দূরত্ব বজায় রেখে বসে আছে। তাই সবাইকে আসছি বলে শোভার পাশে বসে বলল, কি হয়েছে মহারানী? শোভা মুখ মাখিয়ে বলল, একদম আমার সাথে কথা বলবি না। আমার কোনো বান্ধবী নাই, তুই পুরো ক্লাসের বান্ধবী আমার না। নাসরাত এবার বুঝতে পারল আসল ঘটনা। সে অন্যদের সাথে মিশেছে বলে সবার হিংসে হচ্ছে। এটা বাস্তবিক অর্থেই ঘটে। আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডদের অন্য কারোর সাথে মেলামেশা পছন্দ করি না, সহ্য করতে পারি না। মনে হয় বেস্টুকে হারিয়ে ফেলবো। নাসরাত শোভাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই তো তোর সাথে রোজ রোজ কথা হয় আমার, কিন্তু ওদের সাথে তো হয় না।
যতই কথা হোক তবুও আমার সহ্য হয় না। নাজরাত হতাশ গলায় বলল, এভাবে বলতে হয় না শোভা, কেউ এমন করে হিংসে করে? তাছাড়া হিংসে করা পাপ। আমরা কি পারি না আমাদের ছোট ছোট গুনাহগুলো এড়িয়ে যেতে? শোভা নাজরাতের কথায় কান্না শুরু করে। তাকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। নাজরাত মুচকি হেসে বলল, ওলে বাবুটা কান্না করে না, তুই যে বুঝতে পেরেছিস এই অনেক। চল এবার ক্লাসে যাই। আচ্ছা চল। কলেজে ক্লাস করে বাসায় ফিরতে ফিরতে 3টা বাজতে চলল। নাজরাত প্রথমে বাসায় ফিরে সালাত আদায় করে নিল। মনে মনে খুব হাঁসফাঁস করছে এত দেরি করে সালাত আদায় করার জন্য। জায়নামাজে বসে তাসবিহ পড়ছিল, তখন রূপক কল করে বলল, রাজকন্যা, আর কতকাল না খাইয়ে বসিয়ে রাখবেন আপনার ভাইটাকে? তার যে খিদে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আপনি প্লিজ নিচে নেমে আপনার ভাইটাকে ক্ষিদার্ত করেন। ভাইয়ের এহনো কথায় না হেসে পারল না নাজরাত। ফোন রেখে জায়নামাজ গুছিয়ে নিচে ডাইনিং টেবিলের কাছে আসে। সাজ্জাদ হোসেন অসুস্থ মানুষ, তাই সময় মতো খাবার খেতে হয় বলে তিনি খেয়ে নিয়েছেন। নাজরাত কোমরে হাত রেখে বলল, কতবার বলছি ভাইয়া আমার জন্য না খেয়ে বসে থাকবে না, কেন বুঝতে চাও না? রূপক উঠে এসে বোনকে চেয়ারে বসিয়ে নিজের পাশের চেয়ারে বসে বলল, দেশে থাকাকালীন তোকে ছাড়া ঠিক কত বেলা খাবার খেয়েছে বলতো? সেটাই তো, কেন করো এমন পাগলামি? নিশ্চয়ই ভীষণ খিদে পেয়েছে, তাও না খেয়ে বসে থাকবে? যতদিন পাশে থাকিস ততদিনই তো সুযোগই পাই বল। তাছাড়া তো শ্বশুরবাড়ি থাকিস, নয়তো আমি দেশে থাকি না। এবার কথা বন্ধ করে হা করতো দেখি। নিজ হাতে ভাত মাখিয়ে লোকমা মুখের সামনে ধরল রূপক। ভাইয়ার এমন ভালোবাসা দেখে কেঁদে দেয় নাজরাত। রূপক বোনের চোখে পানি মুছে দিয়ে বলল, আমার কলেজার টুকরো বোনও কাঁদে না। আমি তো আমাদের এই বন্ধন অটুট থাকবে ইনশাল্লাহ। নাজরাত মাথা নাড়িয়ে ভাত চিবোয়। আসরে সালাত আদায় করে নাজরাত কফি হাতে রূপকের রুমের দরজায় করাঘাত করে। রূপকের কফি দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। আগে আগেই কফি নিয়ে মগে চুমুক দিয়ে বলল, আহ কি শান্তি! এই কনকনে শীতের মাঝে এক কাপ কফির গরম উষ্ণতা শরীরকে ছাঙ্গা করে দিয়ে যথেষ্ট, বুঝলি বোনো? নাজরাত মিছে মিছে রাগ দেখিয়ে বলল, আচ্ছা তাহলে কি আমি চলে যাব? রূপক বিচলিত হয়ে বলল, এই না না, আমি তো মজা করছিলাম বোনো। তারপর হাত ধরে টেনে নিয়ে বেডে বসিয়ে দিল নাজরাতকে। দুজনে গল্প জুড়ে দিল। গল্পের মাঝে নাজরাত জিজ্ঞাসা চোখে তাকিয়ে বলল, তুমি রাহাকে আগে থেকে চিনতে তাই না ভাইয়া? রূপক কিছুটা তটস্থ, কিছু অপ্রতিভ। তার চুপ করে থাকাকে ইঙ্গিত করে দিচ্ছে সে আগে থেকেই রাহাকে চিনত। রাতে রাত শাহামাত এই বাসায় এলো। নাজরাত কখনোই তাকে আশা করেনি। ভীষণ চমকায় যখন কেউ দরজার বাইরে দাঁড়িয়ে শুকনো কাশি দিয়ে তার উপস্থিতির জানান দেয়। আর নাজরাত তার নোটপ্যাড বন্ধ করে দৌড়ে গিয়ে দেখে রাত শাহামাত দাঁড়িয়ে আছে। তখন রাত ভাঙা গলায় বলে, মা বলল আপনাকে নিয়ে যেতে, তাই এলাম। নাজরাত আড়ালে তার ছেলের সাথে ক্ষীণ হাসে, শ্বাস ফেলে বলে, কিন্তু আমি তো যাব না আপনার সাথে। কেন যাবেন না? যাব, তাহলে আগামীকাল। রাত আর কথা বাড়ালো না। নাজরাতও নিজের কাজে ব্যস্ত হলো। পড়ার টেবিলের সাথে রকিং চেয়ারে বসে কি যেন লিখতে মনোযোগী হলো। পূর্ব চেনা অনুযায়ী রাত বাথরুম গেল ফ্রেশ হতে। ফিরে এসে দেখলো তার জন্য শ্বশুরমশাই কাজের লোক দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছেন। রাত অনেক হয়েছে তাই রুমেই পাঠালেন। সারাদিন অফিস করে দুপুরে কী না কি খেয়েছে তার কোনো ঠিক নেই, তাই খাবার খেতে বসলো। খাওয়ার আগে মনে হলো নাজরাত খেয়েছে কি না একবার জিজ্ঞাসা করা প্রয়োজন, তাই ক্ষীণ স্বরে বলল, আপনি খেয়েছেন? রাতের এতটুকু কথায় নাজরাত একটু ভরকালো। দমে যাওয়া কণ্ঠে বলল, খেয়েছি, আপনি খেয়ে নিন। রাতটা দুজনের দুই প্রান্তে কাটলো। নাজরাত রকিং চেয়ারে ঘুমিয়ে পড়ে আর রাত বিছানায়। সকালবেলা নাস্তা সেরে অফিসে চলে যায় রাত। এর মাঝে সৌজন্যমূলক সাক্ষাৎ করে রূপকের সাথে। গতকাল রাতে রাহা জানতে পারে তাকে পাত্রপক্ষ দেখতে আসবে আগামীকাল। সেই থেকে সারা রাত স্তব্ধ ঘরে কেঁদে কেটে ভাসিয়েছে। কিন্তু যখন পাত্র হিসেবে রূপককে দেখতে পেল তখন বিস্ময় তার আকাশসম। সব কিছু ঠিকঠাক থাকলেও রাহা সম্মুখে উপস্থিত সকলের সামনে বলে দেয় সে এই বিয়ে করতে রাজি নয়। এ কথা শুনে রূপক অপমানে রাগে ফেটে পড়ে। পরিবেশ সম্পর্কে জ্ঞান শূন্য হয়ে তার ছেলের সঙ্গে বলে, আপনার মতো মেয়েদের থেকে এর বেশি আশা করাটাই ভুল। আপনার মতো মেয়েরা হারাম সম্পর্ককে ভালোবাসে, তারা পবিত্র বন্ধনের যোগ্য নয়।
উপস্থিত সকলের মুখ থমথমে হয়ে যায়। রাহা শক্ত হয়ে এক কোণায় দাঁড়িয়ে থাকে। নাজরাত ছাড়া অন্যরা ঘটনার কিছুই অবলোকন করতে পারে না। শেষে রূপক চাপার আগে গলায় বলল, আব্বু আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না, তুমি চাইলে আসতে পারো। তারপর সাজেদা চৌধুরীর দিকে চেয়ে দৃষ্টি নত করে বলল, বেয়াদবি মাফ করবেন খালামণি। তারপর সালাম দিয়ে হন হন করে চলে গেল রূপক। রাহা সেদিকে ছলছল চোখে চেয়ে থেকে দৌড়ে উপরে চলে গেল। আর সব কিছুর মাঝে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল নাজরাত।